স্যার স্টার্ট হয়েছে। শুরু করেন। আসসালামু আলাইকুম। গত ক্লাসে ইকো হচ্ছে কেন? স্টপ করো। হ্যালো। গত ক্লাসে আমি পিরিয়ডন্টিক্সের আসলে কিভাবে আসলো, এখন কিভাবে আমরা সেটাকে ব্যবহার করছি। নাও সেকেন্ড ইজ দ্য স্কোপ অফ পিরিয়ডন্টিক্স। পিরিয়ডন্টিক্সের স্কোপ কোথায় কোথায় আছে আমরা যদি চিন্তা করি যে সাম রেঞ্জ, ইট ইজ দ্য রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। আমরা কোন ধরনের অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে যে আমি এই ধরনের একটা কাজ করব, যেমন একটা বাচ্চা নেটাল টুথ নিয়ে আসলো, ওই নেটাল টুথটাকে আমরা যে ট্রিট করব, যে শুরু হচ্ছে সেখান থেকে এটা গিয়ে শেষ হবে আমাদের একদম অ্যাডোলেসেন্স, এই যে রেঞ্জে আমরা কি কি স্টেপে কাজ করব, কোন কোন ধরনের কাজ করব, কোথায় কিভাবে কাজ করব, সেই তো হচ্ছে স্কোপ, অর্থাৎ আমার সুযোগ। এখন যদি আমাদের সুযোগ দেখতে চাই, আমরা কোথায় কোথায় দেখতে পারি? আমাদের ওই প্রথম স্লাইডে কিন্তু বলেছিলাম যে 14 বছর নিচে এখানে চিকিৎসা হয় না। দ্যাট ইজ ইনিশিয়ালি লিমিটেড টু এনি রেস্টোরেশন অফ ক্যারিয়াস টিথ। যে কোনো ক্যারিয়াস টিথকে রেস্টোর করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু পরবর্তীতে সেই রেস্টোরেশনের স্ট্রাকচারগুলো বাড়তে থাকলো, যে শুধু রেস্টোরেশন না, স্পেস মেনটেন করা লাগতে পারে, দাঁত তোলা লাগতে পারে। এইভাবে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল, অর্থাৎ ডিপার্টমেন্টাল ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস ইজ টু বি গোয়িং অন। আমরা রেস্টোরেশন করতে যখন ফেল করি, তখন আমরা ডেন্টাল পাল বা এক্সট্রাকশনে চলে যাই। এক্সট্রাকশন ইজ দ্য লাস্ট ট্রিটমেন্ট, কিন্তু ডেন্টাল পাল্প থেরাপি আমরা ইনিশিয়ালি দাঁতটাকে রক্ষা করার জন্য করে থাকি। দ্যাট মিনস স্কোপ আমাদের হলো পাল থেরাপি। প্র্যাকটিস ওরিয়েন্টেড টুয়ার্ডস প্রিভেনশন, আমাদের প্র্যাকটিস হবে প্রিভেনশনের দিকে। কিভাবে প্রিভেনশন? সেটা হচ্ছে কাউন্সিলিং, তারপর কেয়ার গিভারদের সঙ্গে কথাবার্তা বলা, তাদেরকে বোঝানো আমাদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট কিভাবে করব, ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ প্র্যাকটিস ওরিয়েন্টেড টুয়ার্ডস প্রিভেনশন was limited, initial limited, but nowadays have been have seen a remarkable change. আমাদের ডেন্টিস্ট কিন্তু অনেক চেঞ্জ। যেমন পূর্বেকার আমলে আমাদের দাঁত তোলাই ছিল একমাত্র চিকিৎসা, কিন্তু এখন দাঁত কিভাবে রাখা যাবে সেই জিনিসটা হচ্ছে আমাদের বর্তমান অ্যাডভান্সমেন্ট অফ ডেন্টিস্ট্রি। সো আমাদের প্রিভেনশন রিলেটেড ওরিয়েন্টেশন, মানুষকে ওরিয়েন্ট করে আমরা একটা নেক্সট পরবর্তী ট্রিটমেন্টে যাব। দ্যাট ইজ ইনক্রিজিং নলেজ অ্যাবাউট চাইল্ড ওরাল হেলথ কেয়ার। আমি যদি চাইল্ড ওরাল হেলথ কেয়ারের নলেজ গ্যাদার করতে না পারি, আমি যদি নিজে না জানতে পারি, তাহলে আমি আরেকজনকে জানাবো কিভাবে? সেটা জানানোর জন্য আমাকে রেগুলার স্টাডি করতে হবে, নিত্য নৈমিত্তিক নতুন নতুন জিনিসগুলো আমাদের বুঝতে হবে, শিখতে হবে, এবং শেখার আগ্রহ তৈরি করতে হবে। সেই আগ্রহ বেসিসে আমাদের স্টুডেন্ট বলি, প্যারেন্টস বলি, ইভেন যে বাচ্চারা বুঝতে পারে তাদেরকেও নলেজ শেয়ার আপ করা, শেয়ারিং করে আমরা আরও উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। মেবি প্রিভেন্টিভ মেজার, মেবি ক্লিনিক্যাল মেজার। তারপর আসো
use of sophisticated materials and agents for taking preventive measure. এখন ম্যাটেরিয়ালস যদি ইউজ করি তাহলে তো এটা ক্লিনিক্যাল বোঝায়, কিন্তু না, এখানেও আমাদের চিন্তা করতে হবে যে প্রিভেনশন কিভাবে ম্যাটেরিয়াল যে হতে পারে। আমাদের এই যে টুথপেস্ট, এটা তো আমাদের কোনো ওষুধ নয়, কিন্তু প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য একটা ম্যাটেরিয়ালস বা একটা এজেন্ট। এখন এই জায়গায় আমাদের সফিস্টিকেটেড ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে। ইনিশিয়ালি আমাদের বাপ দাদার সময় কয়লা, ছাই ইত্যাদি দিয়ে তারা ওরাল হাইজিন প্র্যাকটিস করতো, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আমাদের সফিস্টিকেটেড টুথপেস্ট আসলো। এখন বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়ে টুথপেস্টের গ্রেড চেঞ্জ করা হচ্ছে, আরও আপগ্রেড করা হচ্ছে। সে আপগ্রেডেড টুথপেস্ট অ্যান্ড ইউজ করছি, অ্যাজ ওয়েল অ্যাজ আপগ্রেডেড টুথব্রাশ ইউজ করছি। হার্ড ব্রাশ বলি, মিডিয়াম সফট বলি, সফট বলি, সেটাও আমাদের চিন্তা ভাবনা করে করতে হচ্ছে। দেন ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি। টেকনোলজি ইজ দ্য ইঞ্জিনিয়ারিং প্রসেস, যে জায়গায় আমাদের প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান উপরের দিকে উঠছে। যেমন আগের সময় একটা সিঁড়ি জায়গায় মই ব্যবহার হতো, পরে দেখা গেল মই দিয়ে উঠতে কষ্ট হয়, সেখানে টেকনোলজি আসলো সিঁড়ি। সিঁড়িতেও তখন দেখা যায় উঁচু ছিল, এরকম উঁচু, এক একটা স্ল্যাব এরকম উঁচু ছিল। পরে দেখা গেল যে না, এখানে আমাদের হাঁটতে গেলে কষ্ট হয় বা উপরে উঠতে গেলে কষ্ট হয়। সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রসেস চিন্তা করে তখন সেটা হাইট ছোট করা হলো, ফ্ল্যাট করা হলো, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সকে কতটুকু রেজিস্ট করে আমরা ইজিলি অ্যাচিভ করতে পারি। ঠিক একইভাবে আমাদের ডেন্টিস্ট্রি টেকনোলজি অনেক এগিয়েছে। যেমন ধরো, আগে একটা কাঠের চেয়ারে দেখা যাচ্ছে যে রুগীকে শোয়ানোর পরে রুগীকে ব্যান্ড হয়ে, আরে সরি, এই ডাক্তারকে ব্যান্ড হয়ে রুগী চিকিৎসা করতে হতো, কিন্তু এখন আমরা রুগীকে সফিস্টিকেটেড চেয়ারের মাধ্যমে বা ইনস্ট্রুমেন্টাল অ্যাডভান্টেজ নিয়ে আমরা রুগীকে কাজের আমার কাজের লেভেলে নিয়ে আসতে পারি। এই যে টেকনোলজি, এই টেকনোলজির জন্য আমরা কিন্তু অনেক দূর ভালো চিকিৎসা দিতে পারছি। আরেকটু যদি আমরা গভীরে চিন্তা করি, যেমন লুপ, মাইক্রোস্কোপ, এগুলোতে আমরা এন্ডোনটিক ট্রিটমেন্টগুলো কিন্তু মোর ইজিলি অ্যান্ড অ্যাক্সেসিবল বলতে পারি, ভিজিবল করতে পারি, করে আমরা চিকিৎসাটা দ্রুত দিতে পারি। তারপরে যেমন ধরো টেকনোলজির ইউজ হচ্ছে আরবিজি, মাইক্রোস্কোপ, সরাসরি এই টুথ লেংথ দেখা, অবজারভেশন করে আমরা কাজ করতে পারছি। সো ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ ফর আওয়ার আপডেট ডেন্টিস্ট্রি। দেন লোকাল অ্যানেস্থেশিয়া অ্যান্ড জেনারেল অ্যানেস্থেশিয়া অ্যান্ড দেয়ার আপগ্রেডেশন। কাজে লোকাল অ্যানেস্থেশিয়া প্রথম যখন আবিষ্কৃত হয় তখন হয়তো লোকাল অ্যানেস্থেশিয়ার সাইড এফেক্টে বেশি হতো। পরে দেখা যাচ্ছে যে ডে বাই ডে নলেজ শেয়ার আপ করে, গ্যাদার করে লোকাল অ্যানেস্থেশিয়ার সাইড এফেক্ট কমানো হলো, এমন লিস্ট সাইড এফেক্ট রিলেটেড লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ হচ্ছে। একইভাবে জিএ, দ্যাট ইজ জেনারেল অ্যানেস্থেশিয়া। রিসেন্টলি আমাদের চিলড্রেন হলো নাইট্রাস অক্সাইড সিডেশন থেরাপি দিয়েও আমরা করতে পারছি। এই যে চেঞ্জেস, এই চেঞ্জেস ইজ দ্য স্কোপ ফর আওয়ার periodontics application. Now, radical changes to control of virulent infection. আমাদের ডেন্টিস্ট্রিতে দেখা যাচ্ছে যে প্রচুর ইনফেকশন হয়। সেই ইনফেকশনটা হয় তার একটাই কারণ, ওরাল ক্যাভিটি ইজ দ্য রিজার্ভার অফ ব্যাকটেরিয়া, হোয়াট এভার দ্য থিংস। সেই ব্যাকটেরিয়ার জন্য রেডিক্যাল চেঞ্জ টু কন্ট্রোল অফ ভিরুলেন্ট ইনফেকশন আমরা করতে পারছি ফর দ্য upgradation of medicine,
then pharmaceuticals activities, etc. Most importantly, recognition of the child as an individual. আমাদেরকে প্রথম দিনই বলেছি যে একটা বাচ্চাকে অবশ্যই একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে চিন্তা করে তার চিকিৎসা প্রয়োগ করতে হবে বা তাকে চিকিৎসা দিতে হবে। দ্যাট মিনস একটা বাচ্চা নট এ চাইল্ড বাট হি ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। এই কথাটা আমাদেরকে বারবার বলতে হবে। আরেকটা জিনিস, চাইল্ড সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ার। এই চাইল্ড সাইকোলজি বিহেভিয়ার প্রথম লেকচারে আমি বলেছি যে আমাদেরকে বুঝতে হবে অ্যাকর্ডিং টু চাইল্ড সাইকোলজি আমাকে পরবর্তী চিকিৎসা দিকে আগাতে হবে। যখন আমি তার সাইকোলজি বুঝতে পারবো তখনই তার বিহেভিয়ারটা আমি উপলব্ধি করতে পারবো, তার অ্যাটিটিউডও বুঝতে পারবো, দেন আমি ট্রিটমেন্ট দিতে পারবো। অর্থাৎ আমার স্কোপ আছে সাইকোলজিতে, বিহেভিয়ারাল সায়েন্সে। এইভাবে আমাদের স্কোপগুলো উত্তরোত্তর একটার পর একটা বেড়ে যাচ্ছে। এবার আসো কমিউনিকেশন। হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন ইজ নাথিং বাট দ্য এক্সচেঞ্জ অফ থটস, views from one person to another person to share his knowledge to other. So proper communication যদি না হয় you can't give a treatment. এই জন্য আমাদের কমিউনিকেশন স্কিলনেস বাড়াতে হবে, এবং এই কারণে কমিউনিকেশন ইজ অ্যান অ্যানাদার স্কোপ ফর পেরিওডন্টিস্ট। ইন কেস অফ অ্যাডাল্ট আমরা সরাসরি অ্যাডাল্টের সঙ্গে কমিউনিকেট করতে পারি, বাট ইন কেস অফ চিলড্রেন we can communicate with his parents or his or her caregivers. So communication is very very important subject or objective বলি যাই বলি সেটার জন্য আমাদের কাজে লাগবে। এবার আসি আমরা প্রিনেটাল, নেটাল অ্যান্ড ইনফ্যান্ট ওরাল হেলথ কনসিডারেশন। প্রথম দিনে বলেছি যে একজন মা যখন কনসেপ্ট করে ঠিক তখন থেকে তার কাউন্সিলিং করতে হয়, ওরাল হাইজিন মেনটেনেন্স করতে হয় ফর একটা সুস্থ বাচ্চা পৃথিবীর আলো দেখানোর জন্য। দেন নেটাল এন্ড ইনফ্যান্ট, একটা বাচ্চা যখন আসে, নিউনেট, প্রথমে নিউনেট, তারপরে ইনফ্যান্ট, তারপরে চাইল্ড, এভাবে তাদের ক্রনোলজিক্যালি তারা বাড়তে থাকে। প্রত্যেকটা স্টেজে আমাদের পেডিগ্রি ডেন্টিস্টদের একটা রোল আছে, যেটা আমি ইতিপূর্বে বলেছি। তারপর তো রেস্টোরেটিভ ট্রিটমেন্ট। আর আমাদের স্কোপ কোথায় আছে? অর্থোডন্টিক্স। আমি ফার্স্ট লেকচারে বলেছি যে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি কনসিস্টস অফ অল দ্য আদার সাবজেক্টস অফ ফ্যাকাল্টিস, যেমন অর্থোডন্সিয়া, প্রস্থোডন্সিয়া, ওরাল সার্জারি, এই প্রত্যেকটা এবং কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিস্ট, সবগুলা সম্মিলিত ফসলে হচ্ছে আমার পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। কাজে আমার এখানে স্কোপ অর্থোডন্সিয়াল স্কোপ আছে, ওরোফেশিয়াল গ্রোথ, দ্যাট মিনস ডেভেলপমেন্টাল স্টেজে আমার স্কোপ আছে। কারণ ডেভেলপমেন্টাল এনি ডিসক্রিমিনেন্সি হয় তাহলে আমাকে সেই জায়গায় ইন্টারভেনশন দিতে হবে। ওরালের ম্যাক্সিফিসে সার্জিক্যাল অংশে যেতে হবে, সর্বোপরি দিতে হবে ওরাল মেডিসিন। অর্থাৎ আমরা কিভাবে কোন মেডিসিন অ্যাপ্লাই করলে আমার চাইল্ড বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। অর্থাৎ চিলড্রেন ডেন্টিস্ট্রির জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে ওরাল মেডিসিন, ওরাল সার্জারি, ওরাল ফেশিয়াল গ্রোথ, ডেভেলপমেন্টাল থিংস, অর্থোডন্সিয়া, প্রোথোডন্সিয়া, এটসেট্রা এটসেট্রা। আরেকটা হচ্ছে ডায়াগনস্টিক টুল হিসাবে আমাদের একটা স্কোপ আছে, দ্যাট ইজ ওরাল রেডিওলজি। কিভাবে ওরাল রেডিওলজি? বাচ্চার যে অংশটুকু আমরা দেখতে পাই সেটা হলো ক্রাউন পোর্শন, বাট দ্য বিনিথ দ্য গাম আমরা কিছু দেখতে পাই না, সেটাকে আমরা দেখতে পেলে প্রপার রেডিওলজির মাধ্যমে। সো রেডিওলজি ইজ দ্য স্কোপ ফর দ্য অ্যানাদার পেডিয়াট্রিক কন্ডিশন।
পেডিয়াট্রিক মেডিসিন ইজ অ্যান্ড সার্জিক্যাল ইন্টারভেনশন আমাদের লাগে, ক্লেপ ক্লিপ প্যালেট বলি, তারপরে এক্সরে এক্সট্রাকশন। There are so many scope in surgical procedure. পেডিয়াট্রিক পেরিওডন্টোলজি আরেক এই জিনিসটা হচ্ছে আমাদের পেরিওডন্টোলজি, দ্যাট ইজ পেরিওডন্সিয়াম। উইদাউট পেরিওডন্সিয়াম এ টুথ ক্যান নট স্টে ইন এ সকেট। পেরিওডন্সিয়াম ইজ দ্য ফিলামেন্টাল স্ট্রাকচার যেটা আমার দাঁতটাকে সকেটের মাঝে অ্যাঙ্কর করে রাখে। অতএব সেই ইফ দ্য অ্যাঙ্করেজ ইজ ডিসরাপ্টেড, then we treat to that periodontal stages. অতএব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি পেরিওডন্টোলজি ইজ অ্যানাদার থিং। ইন দিস অ্যাসপেক্ট পেডিয়াট্রিক জিঞ্জিভাইটিস, দ্যাট ইজ দ্য জুবিনাইল জিঞ্জিভাইটিস বলি, তারপরে অ্যাকিউট আলসার নেক্রোটিক জিঞ্জিভাইটিস বলি, পেরিওডন্টাইটিস বলি, সব জিনিসগুলো বাচ্চাদের বেলায়ও প্রযোজ্য। অতএব আমাদেরকে ওই চিন্তাও করতে হবে, ওই স্কোপটাও আমাদের আছে। কেরিওলজি এন্ড ইমিউনোলজি, এটা সবাই জানে যে কেরিজ হচ্ছে আমাদের মূল কি বলবো ডিজিজ। যে কোনো বাচ্চার দেখা যাচ্ছে যে মোর দেন 60% বাচ্চা হ্যাভিং ডেন্টাল ক্যারিজ। সো আমাদের ক্যারিয়াস দেখতে হবে এবং সেখানে আমাদের ট্রিটমেন্টাল স্টেজ দিতে হবে। তারপর প্রিভেন্টিভ অ্যান্ড পাবলিক হেলথ, যে কথাগুলো বলছি যে পাবলিক হেলথের মধ্যে স্কোপ আছে কমিউনিটি লেভেলে, আমার ক্লিনিক্যাল সাইডে, তারপর কাউন্সিলিং, সব কিছু হচ্ছে আমার পাবলিক হেলথ বা পাবলিক হেলথ রিলেটেড স্কোপ। স্পেশাল হেলথ কেয়ার নিডস, যারা অটিস্টিক তাদের বেলায় আমাদের বিশেষ নজর দিতে হবে। সেখানে কাজ করতে গেলেও আমাকে কেয়ার গিভার বা প্যারেন্টস অথবা সে নিজেও যদি আমাকে সহযোগিতা করতে পারে সেটার ব্যাপারে আমাকে স্টেপ নিতে হবে। যখনই আমরা ওরাল মেডিসিন বলতে যাব বা মেডিসিনাল ইন্টারভেনশন দিতে যাব, অবশ্যই তখন ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিস শুড বি, তখনই আমাদেরকে ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্টটা জানতে হবে। কারণ উইদাউট ফার্মাকোলজি নো ড্রাগ ইজ টু বি প্রডিউসড। তারপর হচ্ছে আমাদের চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড নেগলেক্ট, যে জিনিসগুলো আমাদের সোশ্যালি হয়ে থাকে। আমরা বাচ্চাদেরকে কিভাবে অ্যাবিউজ করি, কিভাবে বাচ্চাদের প্রতি আমরা কি বলে যে বাচ্চাদেরকে আমরা সহজভাবে নিতে চাই না, কিন্তু ওই বাচ্চাদেরকেই আমাদেরকে সহজভাবে নিতে হবে এবং তাদের চিকিৎসাটা আরো ভালোভাবে দিতে হবে। দেন জেনেটিক্স, যেটা হচ্ছে জন্মগত ব্যাপার স্যাপার, সেগুলো আমাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। এবার আসি কম্প্রিহেন্সিভ অর টোটাল পেশেন্ট কেয়ার। আমাদের একজন বাচ্চাকে হলেই দেখতে হবে কোনটা, যে অ্যাজ এ হোল পেশেন্ট হিসাবে চিন্তা করতে হবে। অতএব তার একজন অ্যাডাল্ট লোকের যতগুলো ডিজিজ হতে পারে একটা বাচ্চারও ঠিক তত প্রকারই হতে পারে, তবে তার গ্রেডিং এর ব্যাপারটাও চিন্তা করতে হচ্ছে। গিভিং কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট টু দ্য চাইল্ড আফটার টেকিং প্রপার হিস্ট্রি। আমি যদি প্রপার হিস্ট্রি না পাই তাহলে কিন্তু তার কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট দিতে পারবো না। অর্থাৎ আমি যদি রংপুর যেতে চাই, দিনাজপুরের গাড়িতে উঠলে কিন্তু আমি রংপুর যেতে পারবো না। এক্স্যাক্টলি আমাকে প্রপার ডায়াগনোসিস করতে হবে অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। মেনটেনেন্স অফ পেশেন্টস রেকর্ড, প্রত্যেকটা রোগীর যেমন কমিউনিকেটিং স্কিলনেস লাগবে, ঠিক একইভাবে তাদের রেকর্ডগুলো রাখতে হবে। কারণ এই রেকর্ডই আমাকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ভালোভাবে একটা আলোর দিশা হিসেবে কাজ করে। আমি যদি রেকর্ডটা আগে পাই, সেই রেকর্ডের ভিত্তিতে তার পরবর্তী চিকিৎসা দিব। ইভেন এনি সোর্স অফ মাস ডিজাস্টার, একটা লোককে আমি আইডেন্টিফাই করতে পারবো
তার বয়স নির্ধারণ করতে পারবো। যদি রেকর্ডই না থাকে তাহলে আমি কম্পেয়ারও করতে পারবো না, যা কোনো কিছু জানতেও পারবো না। এই জন্য আমাদের পেশেন্টের রেকর্ডটা মেনটেন করতে হবে। ইনফর্ম রিটেন কনসেন্ট, যখন কাজ করব তখন অবশ্যই একটা রিটেন কনসেন্ট নিতে হবে যে এই চিকিৎসা করতে গেলে এই ধরনের সমস্যা হতে পারে, এই সমস্যার জন্য আপনাকে এই স্টেপগুলো নিতে হবে। এতে করে ডাক্তার সাহেবের কোনো সমস্যা হবে না, বা ডাক্তার সাহেব এই কাজের জন্য দায়ী নন, উনি যদি প্রপারলি চিকিৎসাটা দিয়ে থাকেন। অর্থাৎ একটা প্রপার চিকিৎসা নিতে গেলে তার কনসেন্ট লাগবে। উইদাউট কনসেন্ট কাজ করা যাবে না। আমি যদি একটা বাচ্চার কাজ করতে চাই, বাচ্চার মার থেকে এই অনুমতিটুকু নিয়ে রাখতে হবে। হয়তোবা আমি বাচ্চার প্রতি একটু রূঢ় ব্যবহার করতে পারি, সেটা দিয়ে আপনি মাইন্ড করতে পারবেন না। কারণ আমাদের রিইনফোর্সমেন্ট বলে একটা বিষয় আছে, যেখান দিয়ে আমরা বাচ্চাদেরকে ওই চিকিৎসা দেওয়ার জন্য একটা প্রসেস অফ যে বিহেভিয়ার ম্যানেজমেন্টের একটা প্রসেসে থাকে রিইনফোর্সমেন্ট, আমরা তাকে প্রেশার দিয়ে কাজ করতে পারি। অনেক সময় আমরা পাবুস বোর্ড ইউজ করে তার চিকিৎসা দিয়ে থাকি। সো ওই ক্ষেত্রে অনেক সময় বাবা মারা মনে করতে পারে যে আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছে, কিন্তু এই কষ্টটা যে তার ভালোর জন্য, সেই জিনিসটুকু বাচ্চার মাকে বাবাকে বোঝানোর জন্য আমাদের একটা ইনফর্ম কনসেন্ট দরকার আছে। এটা হলো বাচ্চাদের বেলায়। বড়দের বেলাও আমাদের চিকিৎসার সময় একটা কনসেন্ট নেওয়া দরকার আছে। তারপরে এবার আসো আমাদের বাচ্চাদের কি ধরনের এসেনশিয়াল নিডগুলি আমাদের লাগে। একজন মানুষের কিন্তু এসেনশিয়াল নিড বলতে আমরা বুঝি শেল্টার, ফুড, দ্যাট ইজ খাদ্য, কাপড়, বস্ত্র, পরিবেশ, ইলনেস থেকে ইনজুরি এবং হ্যাবিট কারেকশন। এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে বেসিক ফিজিক্যাল নিডস, দিজ আর দ্য বেসিক ফিজিক্যাল নিডস। বেসিক সাইকোলজিক্যাল, আমার ফিজিক্যাল নিড যেমন আছে, আমার কিন্তু মানসিক নিডও আছে। মানসিক নিডের মধ্যে ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইমোশনাল। আমার আইকিউ লেভেল বৃদ্ধি করতে হবে, আমার ইমোশনকে ধরতে হবে। যে কোনো মুহূর্তে ইমোশন হলে চলবে না। হয়তো দেখা গেল একটু বকা দেওয়া হলো, সে ঝরঝর করে কান্না শুরু করে দিল। অতএব আমাকে ইমোশনালি তাকে বিল্ড আপ করতে হবে, যেন আবার দেখা যাচ্ছে বাচ্চার বাবা মার ইমোশন দেখে আমি নিজেও যেন ইমোশনালি ভেঙে না পড়ি। সো আমার ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইমোশনাল বিল্ড আপ করার ব্যাপার আছে। তারপরে অ্যাফেকশন অ্যান্ড বিলঙ্গিং। একটা বাচ্চাকে আদর করা, এটা কিন্তু বিশাল অ্যাক্টিভিটিস। সব বাচ্চা কিন্তু সবার কাছে যায় না। কিছু বাচ্চা আছে কাউকে দেখা মাত্রই উল্টা দিকে দৌড় দেয়, আবার কিছু বাচ্চা আছে সরাসরি তার কোলে ঝাঁপায় পড়ে। সো আমাকে ওই এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে আমার অ্যাফেকশন অ্যান্ড তার বিলঙ্গিং, যেন আমি তাকে আদর, তাকে ভালোবাসতে পারি, সেই জন্য আমাকে আমার প্রতি ইনক্লাইন হয়। তারপর আসে যে আমার পার্সোনাল আইডেন্টিটি। একটা এমনভাবে আইডেন্টিটি আসবে যে বাচ্চা আমাকে এমনভাবে চিনবে যে সে যে কোনো মুহূর্তে যে কোনো কাজে ডেন্টাল চেয়ারে শুতে গেলে বা আমার কাছে আসতে সে কোনো ভয় পায় না, কিছুই পায় না। তার মধ্যে ওই আইডেন্টিটি তৈরি করতে হবে, দ্যাট ইজ পার্সোনাল আইডেন্টিটি টু ডেভেলপ দ্যাট চাইল্ড। তারপর আসে যে লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। আমাদের এক্সপিরিয়েন্স যত বাড়বে তত আমাদের কাজের এক্সপার্টাইজ বাড়বে। এই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই একটা বাচ্চার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, অ্যাফেকশন বাড়ানো, পার্সোনাল আইডেন্টিটি বিল্ড আপ করা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সাকসেসিভ অ্যাচিভমেন্ট, যে কথাটা আগে বলছিলাম টার্গেট, গোল, যে আমি টার্গেট যদি না করি তাহলে গোল দিতে পারবো না। এবং
সর্বোপরি আমাদের ইন্ডিপেন্ডেন্স, তার মাঝে একটা স্বকীয়তা আনতে হবে এবং আমার দায়িত্ববোধটা অনেক বাড়াতে হবে। দ্যাট ইজ আমার রেসপন্সিবিলিটি অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি। আমরা কিভাবে নিজের রেসপন্সিবিলিটি বাড়াবো, অর্থাৎ দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা, যাই বলি না কেন সেগুলো বাচ্চা যেন ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে। আমাদের সেই অ্যাকসেপ্টেন্স লেভেলটা তৈরি করতে হবে, তা না হলে এসেনশিয়াল নিডস ফর দ্য চাইল্ডহুড আমরা ডেভেলপ করতে পারবো না। যে বেসিক নিড অ্যান্ড অ্যান্ড সাইকোলজিক্যাল নিড, এই দুইটা নিডকে আমাদের ফুলফিল করাতে হবে। যখনই এই বেসিক ফিজিক্যাল নিডটা ডিপেন্ড করে কিন্তু গার্জিয়ান লেভেলে, তার পরিবেশগত বিষয়ে, এবং সেই জায়গায় আমরা কাউন্সেলিং করে সেগুলোকে ডেভেলপ করাবো। আর ইন্টেলিজেন্ট ইমোশনাল রিগার্ডিং ট্রিটমেন্ট, আমার চেম্বারে আমি তার ইমোশনে তাকে বিল্ড আপ করবো, তার প্রতি আদর যত্ন করবো, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যখন একটা বাচ্চাকে দেখি স্টেজেস অফ চাইল্ডহুড ডেভেলপমেন্ট, কিভাবে একটা বাচ্চা জন্ম থেকে পূর্ণাঙ্গ বয়স ধারণ করে, সাধারণত 0 থেকে 28 ডেজ আমরা বলে থাকি নিউনেট, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ হওয়ার পরে 1 মাস পর্যন্ত সময়, সেটাকে আমরা বলি নিউনেট। এবং দেখা যাচ্ছে যে একটা বাচ্চা হলে পরে নিউনেটাল একটা পোস্ট অপারেটিভ রুম বলি বা নিউনেট রুম আমরা তৈরি করে রাখি, যে কোনো বাচ্চা ওই পিরিয়ডে যদি সমস্যা হয় তখন একজন নিউনেটোলজিস্ট তৈরি হয়ে থাকেন, উনি তাদের ওই ধরনের সমস্যাগুলি সমাধান করে থাকেন। যখনই বাচ্চার বয়স 28 দিন পার হয়, অর্থাৎ 1 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকে, তখন তাকে আমরা বলি ইনফ্যান্ট, অর্থাৎ শিশু। তারপর আমরা বলি 1 থেকে 2 বছর, এই রেঞ্জে যে বাচ্চা আছে তাদেরকে আমরা তো বেবি বলে থাকি। আস্তে আস্তে কিন্তু বাচ্চা বড় হচ্ছে এবং তার টার্মিনোলজি মানে নামগুলো চেঞ্জ হচ্ছে। 1 থেকে 2 বছরে বলি বেবি, যখন 2 থেকে 3 বছর যায় তখন বলি টডলার, 4 থেকে 5-এ যখন যায় প্রি স্কুল, অর্থাৎ ওই সময় বাবা মা ভাই বোন যেই থাকুক তাকে স্কুলে যাওয়ার প্রিলিমিনারি শিক্ষাটা দিয়ে থাকে, অর্থাৎ সরে সরা কক যে লেখাগুলি তারা ঘরে বসে একটা স্টেপ দেয়। তারপরে গিয়ে আমরা স্কুলে যাই, 6 বছর আগে কিন্তু স্কুলে ভর্তি সাধারণত আমাদের নর্মাল এডুকেশন সিস্টেমে 6 বছরে ভর্তি হয়, কিন্তু বর্তমানে আমরা আরো আপগ্রেডেশনের জন্য কিন্ডারগার্টেন লেভেলে আমরা নার্সারি থেকে শুরু করি। সো প্রি স্কুল ইয়ার আমরা 4 to 5 ইয়ার্স বলি, স্কুল ইয়ার হচ্ছে 6 to 12 ইয়ার্স, তারপরে অ্যাডোলেসেন্ট বলি বা টিনেজ 13 থেকে 16। যখনই 18 বছর ক্রস করে যাবে তখনই আমরা তাদেরকে অ্যাডাল্ট বলবো। আর আমাদের পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির ডেফিনেশনে কিন্তু বলাই আছে যে ইটস এন এজ ডিফাইন্ড স্পেশালিটি, প্রিভেন্টিভ থেরাপিউটিক যে ট্রিটমেন্ট লাইনটা দেওয়া হচ্ছে সেটাই কিন্তু কাদের জন্য, ফ্রম বার্থ টু অ্যাডোলেসেন্ট, অর্থাৎ ফ্রম নিউনেট থেকে অ্যাডোলেসেন্ট পর্যন্ত। যখন অ্যাডাল্ট হয় তখন আমরা অ্যাডাল্টের চিকিৎসায় চলে যাই। এখন ডেভেলপমেন্টের টাস্ক, একটা বাচ্চা যখন বড় হতে থাকে আমরা কিভাবে বুঝবো যে একটা বাচ্চা ফোকাস অন লাইটে ফোকাস দিলে চোখ ব্লিঙ্ক করবে 2 সপ্তাহ পর। লাইজ অন স্টমাক, অর্থাৎ পেটের উপর ভর দিয়ে শুতে পারে, আমাদের এই অনেকে তো একে থুতনি বলে, এই থুতনিটাকে ঘাড়ে উঠাতে পারে 3 সপ্তাহের মাঝে। নর্মাল রেঞ্জ বলা হয় 1 to 2 উইকস, অনেক বাচ্চা এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু
চিন তুলতে পারে। বার্থ ওয়েট ডাবল 6 মান্থস, অর্থাৎ একটা বাচ্চার যে সময় নর্মাল বার্থ ওয়েট থাকে সাধারণত 2.5 কেজি, সেটা ঠিক 6 মাস পরে হবে ডাবল হবে। অন এন অ্যাভারেজ বলা হয় 5 থেকে 7 মাস। তারপর বাচ্চা যেমন সমর্থ রোলিং করে, সেটা তো 5.5 থেকে 11 মাসের মাথায়। একা বসতে পারে 7 মাসের মাথায়। অন এন অ্যাভারেজ বলা হয় 6 থেকে 11 মাস। তারপর উইদাউট সাপোর্ট সে দাঁড়ায় 10 মাসে। স্ট্যান্ডস অ্যালোন, উইদাউট সাপোর্ট সে দাঁড়াতে পারে তো 13 বছর, 9 থেকে 18। আমি নর্মাল রেঞ্জগুলো বলছি যে 9 থেকে 18 মাস, অর্থাৎ 9 মাস থেকে 1.5 বছরের মধ্যে একটা বাচ্চা একাকী দাঁড়াতে পারে। একা হাঁটতে পারে 10 থেকে 20 মাসের মধ্যে। তারপরে সে বাউল কন্ট্রোল, সেটা সে বলতে পারে 1 থেকে 2.5 বছর মধ্যে। হয়তো সে তখন বলবে যে ঘুম ছাড়া জেগে থাকলে সে বলবে যে আমি শিশু করব অথবা হাগু করব। এইরকম একটা স্টেজ তারা সাধারণত বাউল কন্ট্রোল, সেলফ কন্ট্রোলের জন্য চলে আসে। আর মেয়েদের বেলায় সাধারণত টিন এজে যখন আসে তখন 10 থেকে 17 বছর সাধারণত ফার্স্ট সাইকেল শুরু হয়। এবার আসি আমাদের টুথ ইরাপশন অ্যান্ড প্রাইমারি ইরাপশন, প্রাইমারি টুথের ইরাপশন টাইম বা স্কেজুয়াল যেটা আমরা বলি। সেন্ট্রাল ইনসেজার 8 মাস থেকে 12 মাস। এটা বিভিন্ন রাইটার বিভিন্ন রকম ভাবে বলছে। অন অ্যান অ্যাভারেজ বলা হয়। আমরা কিন্তু সাধারণত বলি 6 মাসে দাঁত ওঠে। অনেক ক্ষেত্রে এটা বলা হয় 8 থেকে 12 মাস। তারপরে ল্যাটারাল ইনসেজার 9 থেকে 13 মাস। ক্যানাইন আসে 16 থেকে 22 মাস। ফার্স্ট মোলার আসে 13 থেকে 19 মাস। সেকেন্ড মোলার আসে 25 থেকে 33 মাস। লোয়ার টিথের বেলায় লোয়ার টিথ 23 মাস থেকে 31 মাস। এটি 2 বছর, সরি এটা ভুল আছে মনে, এটা আমি কারেকশন করে দেবো। ফার্স্ট মোলার, এইভাবে আমাদের দাঁতগুলো ওঠার একটা সিস্টেম আছে। এখন আমাদের পেডিয়াট্রিশিয়ান হিসাবে কিভাবে আমরা একজন বাবা মাকে সাজেস্ট করতে পারি আপনার বাচ্চার ওরাল হেলথ কিভাবে মেনটেন করবেন। 1 নম্বর, লার্ন হাউ টু অ্যাসেস ডেন্টাল অ্যান্ড পেরিওডন্টাল হেলথ ইন চিলড্রেন স্পেশাল হেলথ কেয়ার নিডস। কীভাবে বাচ্চার মা বাবা, যেমন অটিস্টিক বাচ্চা, তাদেরকে চিনতে হলে প্রথমেই চিন্তা করতে হবে যে একটা বাচ্চা লাইটে রিফ্লেক্ট করে কিনা, সাউন্ডে ইফেক্ট হয় কিনা। যখনই দেখা যায় যে বাচ্চা 2 মাসের মধ্যে কোনো রকম সাউন্ড রেসপন্স করে না, তখনই বুঝতে হবে যে দেয়ার ইজ ডেভেলপমেন্টাল সাম প্রবলেম। রিকগনাইজ দ্য রিস্ক ফ্যাক্টর। এখন আমাদের রিস্ক ফ্যাক্টর যদি চিন্তা করি, কি কি রিস্ক ফ্যাক্টর আছে? আমাদের সাধারণত রিস্ক ফ্যাক্টর 2 রকম আমরা বলে থাকি। একটা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি কি? যে রিস্ক ফ্যাক্টরগুলো চেঞ্জ করা যায়। আমরা একটা বিহেভিয়ার চেঞ্জ করতে পারি, ইমিউনিটি দিয়ে আমরা চেঞ্জ করতে পারি, রিস্ক ফ্যাক্টরকে সরাতে পারি, এনভায়রনমেন্ট পরিবর্তন করে পারি, নিউট্রিশন, প্রপার নিউট্রিশন দিয়ে পারি, দেন জেনেটিক্স অ্যাপ্লাই করে পারি। আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় বিভিন্ন রকম সেকুলার প্রবলেম দিয়েও কিন্তু আমরা রিস্ক ফ্যাক্টর প্রিভেন্ট করতে পারি। আইডেন্টিফাই দ্য ডেন্টাল প্রফেশনাল ইন দ্য কমিউনিটি হু উইল প্রোভাইড এ ডেন্টাল হোম। অর্থাৎ গার্জিয়ানকে চেনাতে হবে যে কে প্রকৃত ডক্টর ফর দ্য ডেন্টিস্ট্রি। তার মাঝে যেমন বেসিক ডিগ্রি অবশ্যই বিডিএস থাকতে হবে। তারপরে সেখান থেকে কারো পেডিয়াট্রিশিয়ান আছে কিনা, অর্থোডন্টিস্ট আছে কিনা, প্রস্থোডন্টিক আছে কিনা, সার্জারি কেউ আছে কিনা, সেই বিষয়ে যেন গার্জিয়ানরাও যেন চিনতে পারে এবং তার কাছে যেতে পারে। আর পেডিয়াট্রিক ডেন্টিস্টদের জন্য একটা থাকে যে আপনি যদি পেডিয়াট্রিক ডেন্টিস্ট হয়ে থাকেন তাহলে আপনি সেটা
রেফার করবেন, রেফারেল সিস্টেমে চলে যাবেন। ইনক্লুড অ্যান্টিসিপেটেড গাইডেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট ওরাল হাইজিন। এখন ওরাল হাইজিন কিভাবে মেনটেন করবে? এক বাচ্চা সাধারণত দেখা যাচ্ছে দাঁত ওঠার সঙ্গে সঙ্গেই আঙ্গুলে সাধারণত বলি কাপড় পেঁচিয়ে আস্তে আস্তে করে ওরাল হাইজিনটা যেন মেনটেন করানোর জন্য। যখন দাঁত চলে আসবে সফট ব্রাশ ইউজ করানো। তারপরে অ্যাডভোকেট ফর ওরাল কেয়ার ফর দ্য চেন উইথ ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। যদি ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি থাকে তাহলে তাদেরকে আমরা ওইভাবে চিকিৎসাটা দিতে থাকবো। ডেভেলপ কোলাবোরেশন উইথ দ্য ডেন্টাল পার্টনার্স যারা আছে, যাদের সহযোগিতায় আমরা ডেন্টাল ডেভেলপমেন্ট করব, সেই ডিসেবিলিটিসগুলো আমরা মেনটেন করব। এখন মোস্ট কমন ওরাল প্রবলেমগুলো আমরা কি পাই? মোস্ট কমন ওরাল প্রবলেমের মধ্যে আমরা পাই ক্যাভিটি, দ্যাট ইজ ক্যারিজ, গাম ডিজিজ, পেইন, ইনফেকশন, লস অফ টুথ, poor nutrition, lack of sleep, lower body weight, prolonged infection, and or swelling. Prolonged infection হলেই তো একটা সোয়েলিং হতে পারে। ডিফিকাল্টি ইন লার্নিং অ্যান্ড কমিউনিকেটিং, দ্যাট ইজ কমিউনিকেটিং ডিসঅর্ডার হতে পারে। পোর সেলফ এস্টিম, অর্থাৎ ইন্টেলেকচুয়াল বা ইমোশনাল ডেভেলপমেন্টটা ডাউনওয়ার্ড হতে পারে। ফিউচার সিরিয়াস ডেন্টাল প্রবলেম হতে পারে। হাই কস্ট ডেন্টাল, যদি আমরা সময় মতো চিকিৎসা না নেই তাহলে তার কস্টিং অনেক বেড়ে যাবে। ট্রমা ফ্রম ইঞ্জুরি, ইট ইজ দ্য মোস্ট কমন ইঞ্জুরি ফর দ্য চিলড্রেন। অ্যান্ড হেরিডিটারি লেশন, কিছু লেশন এসে হেরিডিটারি হয়ে থাকে। সো থ্যাংক ইউ অল, দিস ইজ দ্য periodontics, my second lecture. Okay, thank you.